জাল পাসপোর্ট মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির স্পেশাল কোর্টে জমা পড়া এই চার্জশিটে আজাদ মল্লিকের এজেন্টদের নাম রয়েছে ইন্দুভূষণ হালদার এবং কাঞ্চন দাস সহ 5 জনের। সাপ্লিমেন্টারি চার্জশিটে এই নাম রয়েছে বলে খবর সূত্রের। নথি যাচাই না করেই বানানো হয়েছিল পাসপোর্ট বলে দাবি ইডির। নথি এডিট করে নাম্বার বদলে দেওয়া হয়েছিল, এমনকি সেই নথি যাচাই পর্যন্ত করা হয়নি। চার্জশিটে এমনটাই দাবি করেছে ইডি বলে খবর সূত্রে। এভাবেই প্রচুর বাংলাদেশিদের পাসপোর্ট বানানো হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে আসা নথি যাচাই করে এই তথ্য মিলেছে বলে খবর ইডি সূত্রে। তাহলে কি জাল নথি দিয়ে এবং নথি যাচাই ছাড়াই পাসপোর্ট বানানো হতো? এমনই চাঞ্চল্যকর দাবি ইডি তরফে চার্জশিটে করা হয়েছে। ইডি সূত্রের খবর, জাল পাসপোর্ট মামলায় গতকাল বিকেলে ইডি স্পেশাল কোর্টে একটি চার্জশিট জমা পড়েছে। সেই চার্জশিটে একাধিক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। ইন্দুভূষণ হালদার, কাঞ্চন দাস সহ 5 জনের নাম রয়েছে, যাদের কিন্তু পাসপোর্ট র্যাকেটে এজেন্ট হিসেবে দাবি করা হয়েছিল ইডির তরফে। এবং এই চার্জশিটে যেটা দাবি করা হচ্ছে ইডির তরফে, যে কোনো নথি যাচাই ছাড়াই কিন্তু পাসপোর্ট তৈরি করে দেওয়া হতো এবং একাধিক বাংলাদেশিদের তাদের কিন্তু পাসপোর্ট বানিয়ে দেওয়া হয়েছে। এমনকি ইডির তরফে আরও চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে যে একটা ডকুমেন্ট, অর্থাৎ যে কোনো একটা নথি ফটোশপ করে এডিট করে শুধু নাম্বার চেঞ্জ করে সেই ডকুমেন্ট জমা পড়তো এবং কোনোভাবে যাচাই না করেই সেই পাসপোর্ট তৈরি করে সেই পাসপোর্ট সাপ্লাই করে দেওয়া হতো। এমনই একটা সিন্ডিকেট র্যাকেট কাজ করত। একাধিক চাঞ্চল্যকর দাবি ইডির তরফে। এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে বাংলাদেশিদের প্রচুর পাসপোর্ট এমন পাওয়া গেছে এভাবেই কিন্তু জাল নথি দিয়ে এবং কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন ছাড়াই কিন্তু নথি তৈরি করা হয়েছে। ইডির তরফে জানানো হচ্ছে যে আগামী দিনেও কিন্তু একাধিক নাম এসছে এই সিন্ডিকেটে, যাদের তথ্য তলব করা হবে, তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই জাল র্যাকেটের এজেন্টরা আরও কোথায় কোথায় লুকিয়ে রয়েছে সেটাই কিন্তু খুঁজে বার করার চেষ্টা ইডি আধিকারিকদের। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। এসআইআর এর এনুমারেশন পর্ব গতকাল শেষ হয়েছে। বিএলওরা ডিজিটাইজেশনের কাজ শেষ করেছেন, আর তারপরেও দেখা যাচ্ছে ফর্মের নথিপত্র যাচাইয়ের জন্য নতুন নির্দেশিকা জারি হয়েছে। কাজ শেষ হওয়ার পরেও এই অতিরিক্ত কাজের চাপ দেওয়ার অভিযোগ তুলে আসানসোলের সালানপুরে বিক্ষোভ দেখালেন বিএলওদের একটা অংশ। ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ দেখান তারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হলেন বিএলওরা। কাজ শেষের পর কেন নতুন করে কাজ দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে এই বিক্ষোভ। ফর্মগুলো ডিস্ট্রিবিউট করতে হবে, ফর্মগুলো কালেক্ট করতে হবে, এটাই আমাদের কাজ ছিল। আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করেছি, ফর্ম কালেক্ট করেছি। এরপর বলা হলো ডাটা এন্ট্রিও আমাদের দিয়েই করতে হবে। আমরা কিন্তু ডাটা এন্ট্রি করার কথা আমাদের ছিল না, তবুও ডাটা এন্ট্রি, একদিকে আমরা ফর্ম কালেক্ট করছি, একদিকে ডাটা রাতে বসে বসে ডাটা এন্ট্রি করছি, মানে অমানবিক পরিশ্রম করেছি। এরপরেও তারপরেও আমাদের নির্দিষ্ট কোনো রূপরেখা ছিল না যে এইটা হলে এইভাবে ম্যাচ করতে হবে, ওইভাবে ম্যাচ করতে হবে। কোনো নির্দিষ্ট কোনো রূপরেখা আমাদের মানে কোনো লিখিত বা কিছু দেওয়া হয়নি যে আমাদের কাজ এখানেই বন্ধ হোক। আমরা যতটুকু করে দিয়েছি, আমরা ফর্ম ডিস্ট্রিবিউট করে দিয়েছি, ফর্ম কালেক্ট করে দিয়েছি, এবার ডাটাও এন্ট্রি করে দিয়েছি। এরপরে যা যা ত্রুটি বিচ্যুতি যা থাকবে সেগুলো এবার ওনারা ভেরিফাই করে নিন। বিএলওরা এখনো পর্যন্ত বিক্ষোভে আছে, ওনারা এখনো আমার কাছে আসেননি, আমাদের দাবি দেওয়া জানাননি। ওনারা জানালে আমরা স্পষ্ট জানতে পারবো। আমরা যে কাজ করেছি সেটা হলো অ্যাজ পার ইসিআই গাইডলাইন করেছি। ইসিআই যেমন আমাদের নির্দেশ দিয়েছে বা যেমন আপডেট করেছে সেরকমভাবে আমরা কাজ করেছি। তরফ থেকে বিএলওদের সবসময় সাপোর্ট আছে। আপনারা জানবেন যে বিএলওরা যখন যে কোনো অসুবিধায় পড়েছে, আমাদের অফিস কিন্তু সবসময় অফিসের এইআরও হোক বা যিনি ওসি ইলেকশন আছে বা আমি সবাইকে হেল্প করেছি। কোনো অ্যাপের যদি কোনো সেটিং বুঝতে অসুবিধা হয়েছে আমরা সেটা বুঝিয়ে দিয়েছি। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। কৌশিক গাতাইত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। প্রথমে এনুমারেশন পর্বের যেটা সময়সীমা ছিল কৌশিক, তারপর 1 সপ্তাহ বাড়ানো হলো, তারপরও এক হচ্ছে এই বিক্ষোভ কেন? বিডিও অফিসের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কোনো বৈঠক কি বিডিওর সঙ্গে এই বিএলওদের বিক্ষোভরত বিএলওদের হলো? এখনো পর্যন্ত কোনো বৈঠক হয়নি, কিন্তু যেটা জানা যাচ্ছে যে এদের যে বিক্ষোভের প্রধান কারণ সেটা হচ্ছে 11 তারিখে, ডিসেম্বরের 11 তারিখে
তাদের যে সমস্ত ক্রাইটেরিয়া দেওয়া ছিল এবং যে সমস্ত কাজ করতে বলা হয়েছিল, ফর্ম নেওয়া, ফর্ম জমা দেওয়া বা ডিজিটাইজেশন করা, তারা সমস্ত কিছুই করেছে। তাদের এটাই দাবি। করার পর আচমকা আবার নতুন নতুন নির্দেশিকা আসতে শুরু করেছে নির্বাচন কমিশন থেকে, এরকম অভিযোগ করছে তারা। এবং এই তাদের বক্তব্য যে এইভাবে কখনোই তাদের পক্ষে আর নতুন করে কোনো কাজ করা সম্ভব নয়। তাদেরকে বলা হয়েছে যে যদি কোনো রকমের ডিফল্ট পাওয়া যায় তাহলে সেগুলোকে আবার নতুন করে ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই করার পরে সেগুলোকে আবার আপলোড করতে হবে। তাদের বক্তব্য 1 মাস ধরে তারা অক্লান্ত পরিশ্রম করে সমস্ত কাজ কমপ্লিট করেছিলেন, কিন্তু তারপরে আবার নতুন করে তাদের উপরে এই সমস্ত দায়িত্ব চাপিয়ে দেওয়াটা তাদের উপর অত্যাচারের সাবিত। সেই কারণেই তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছে। এবং যেটা ভিডিও আর সালানপুরের ভিডিও দেবাঞ্জন বিশ্বাস তিনি যেটা জানাচ্ছেন যে নির্বাচন কমিশন থেকে যে ধরনের নির্দেশিকা আসছে সেই ধরনের কাজই তিনি ইমপ্লিমেন্ট করতে বলেছেন। এবং তার যে ব্লক, সেই ব্লকে কিন্তু বিএলওরা ভীষণ ভালোভাবে কাজ করেছেন। একেবারে ধন্যবাদ কৌশিক। বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন, এটা শুধু আসানসোলের ছবি নয়, এবার বীরভূমের 2 জায়গার ছবি আপনাদের সামনে রাখবো যেখানে একই জিনিস দেখা যাচ্ছে। সিউড়ি এবং দুবরাজপুর সন্দেহজনক ভোটারের তালিকা ফের যাচাইয়ের নির্দেশ আর তার প্রতিবাদে বিক্ষোভ। কমিশনের নির্দেশের প্রতিবাদে বিএলওদের একাংশ তারা বিক্ষোভ দেখালেন। 2 জায়গার ছবি দেখছেন বীরভূমের, একদিকে সিউড়ি এবং অন্যদিকে দুবরাজপুরের ছবি। আপলোড করা ভোটারের একাংশের তথ্য পুনরায় যাচাইয়ের নির্দেশ দেয় কমিশন। কথা বলবো ভাস্কর মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন। ভাস্কর, দেখো, ভোটার এই এসআইআর এর কাজ চলছে, কিন্তু এই এসআইআর এর কাজের মধ্যেই গতকালই ছিল শেষ দিন এবং সেই দিনের ঠিক আগেই নতুন করে একটি ফরমান জারি করেছে নির্বাচন কমিশন এবং সেখানে বলা হয়েছে যে কোনো ভোটারকে সন্দেহজনক মনে হলে তার তথ্য পুনরায় যাচাই করতে হবে সংশ্লিষ্ট বিএলওকে। এবং এই নির্দেশ আসার পরই বিএলওরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং গতকাল দুবরাজপুর এবং সিউড়ি 1 নম্বর ব্লকে 2টি ব্লক অফিসের সামনেই সেখানে বিক্ষোভ দেখান বিএলওরা। তাদের বক্তব্য হচ্ছে যে দেখুন, কাজ প্রায় শেষের মুখে, সমস্ত কিছু কাজ হয়ে গেছে, এমনকি আপলোডিংও কাজ প্রায় কমপ্লিট, কিন্তু তারপরে যে ফরমান এসে সেটা তাদের পক্ষে কিন্তু খুব কঠিন হয়ে গেছে, কারণ আবার নতুন করে এইসব সমস্ত জিনিস দেখতে হবে। কেন কমিশন বারবার এই ধরনের জিনিস করছে সেটাও তারা বুঝতে পারছেন না এবং তারা বিডিওর কাছে জানতে চান যে এই ধরনের ঘটনা ঘটলে বিএলও কাজ করা মুশকিল, কারণ তাদের শুধু এই বিএলও কাজ নয়, তাদের নিজেদের যেমন পরিবার রয়েছে, তারপর চাকরি রয়েছে, সমস্ত কিছু ম্যানেজ করে তাদেরকে কাজ করতে হচ্ছে। কিন্তু বারবার এই কমিশন কেন তাদের নির্দেশিকা পরিবর্তন করছেন সেই প্রশ্ন তারা তুলেছেন। একেবারে অনেক ধন্যবাদ ভাস্কর তোমায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।